এই বউ, তুমি আমার সঙ্গে দুপুরে একটু বাইরে যাবা, খাইয়া দাইয়া মাথায় ঘুমটা দিয়া আমার সঙ্গে যাইও। তরি মধুবিবির কথা শুনে বিস্মিত হয়ে বলল। কোথায় যাব বুবু? উনি বকবেন না তো? মধুবিবি উত্তরে বললেন, আহসানের সাধ্য আছে আমার মুখের উপর কিছু বলার? তোমারে নিয়া খাজা বাবার মাজারে যামু। মাজারে তোমার লাইগা মানত করছি। তোমার না পরশু থেকে পরীক্ষা? তরি বিষম খেয়ে বলল। মাজার? মধুবিবি প্রতি উত্তরে বললেন, তো কি, কয়দিন আগে রুমির পরীক্ষা গেল না, রুমিরও নিয়ে মাজারে গেছিলাম। এই খাজা বাবার মাজারের আমাদের অত্র এলাকায় বিখ্যাত। দূর দূরান্ত থেকে লোক আইসা মানত করে। মানতে যা চাইবা তাই পাইবা। আমি মানত করছি, তুমি ভালো কইরা পাশ দিলে মোমবাতি দিমু। খায়া লইয়া তাড়াতাড়ি লও, দুপুর থাকতে থাকতে আয়সা পড়তে হইব। তোমার শ্বশুর আবার এসব পছন্দ করে না। তার কাছে কিন্তু বলবা না, শুনলে পরে আমার লগে চিল্লাইব। তরি মাথা দুলিয়ে সায় দিল। ওপরে ওপরে হ্যাঁ বললেও তরির মনে খুব ভয়। মনোয়ারা মাজারে একদমই বিশ্বাস করতেন না। সবসময় বলতেন তরিকে, যা চাই তা সবসময় সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। মৃত মানুষের কোনো শক্তি থাকে না, এসবে বিশ্বাস করাও কুসংস্কারের অংশ। কিন্তু এসব এখন বুবুকে বলতে গেলে বিশাল কেলেঙ্কারি কাণ্ড হবে। এমনিতেও মধুবিবির যা রাগ, এসব শুনলে তরিকে আর আস্ত রাখবে বলে মনে হয় না। আহসানের ফোনের সিমটা টেলিটকের। 2 মাস আগে একটা চাকুরির পরীক্ষা দিয়েছিল সে, প্রাইমারি লেভেলের চাকরি। আজ সেটার রেজাল্ট পাবলিশ হবার কথা। আহসান শান্ত হয়ে রেজাল্ট চেক করতে বসল। অনেকবার সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে সে। পরীক্ষায় টিকলেও ঘুষ নামক বস্তুটির কাছে শতবার হেরে গেছে। পরীক্ষা তো ভালোই দিয়েছিল সে, কিন্তু এবারও হয়তো হবে না। এই এক জায়গাতেই তার পথ চলা থেমে যায়। পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক বিস্ময়কর ব্যাপারখানা এবার ঘটেই গেল আহসানের সঙ্গে। রিটেন এক্সামে সে টিকে গেছে। কি ভয়ঙ্কর ব্যাপার! আহসান খানিকটার সময় কেমন স্তব্ধ হয়ে বসে রইল। কি হলো এটা? মাজদাক সারোয়ার আহসানকে মাল বুঝিয়ে দিতে এলেন। কয়েকবার নাম নেওয়ার পরেও যখন আহসান সাড়া দিল না, ব্যাপারটা তার কাছে ঠিক সুবিধার লাগলো না। দ্রুত আহসানের পাশে এসে দাঁড়ালেন তিনি। আহসান পিছু ফিরে বাবাকে দেখে বলল, আমার রিটেন এক্সামের রেজাল্ট পাবলিশ হয়েছে বাবা। আমি বোধহয় টিকে গিয়েছে। আমার বিশ্বাস হচ্ছে না। মাজদাক সারোয়ার চমকে উঠে বললেন, কি আসলেই? আহসান ফোনটা বাবার নিকট তুলে ধরতেই তিনিও স্তব্ধ হয়ে গেলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, শহরে চলে যাবি বাবা? আহসান ফোনটা টেবিলে রেখে বলল, না, ঢাকায় গিয়ে যে পরীক্ষাটা দিয়েছিলাম সেটাতে টিকেছিলাম। পরে যোগাযোগ করে জানতে পারলাম চাকরিতে টিকলেও সেখানে জয়েন করতে ঘুষ লাগবে, আনুমানিক 8 লাখের মতো। মন খারাপ হয়ে গিয়েছিল। পরে মনে হলো ঢাকায় আর চেষ্টা করব না, এখানে একটা পরীক্ষা দিয়ে দেখি। দিলাম প্রাইমারিতে এক্সাম। পরীক্ষা দিয়ে মনে হয়েছিল টিকে যাব, কিন্তু কাউকে বলিনি সেভাবে। ভেবেছিলাম রেজাল্টটা পাবলিশ হোক, তারপর যা হবার হবে। আমার খোদার কাছে লাখ লাখ শুকরিয়া। মাজদাক সারোয়ার আহসানের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনলেন। কেমন শুষ্ক কণ্ঠে বললেন, আহসান, তুমি আমার ছেলে, সেটাই তোমার সবচেয়ে বড় পরিচয়। তুমি জীবনে অনেক বড় মানুষ হও, আমি সবসময় সেই দোয়াই করি। আর শুধু এতটুকুই বলবো, জীবনে ভালো মানুষ হও। টাকার কাছে নিজের মনুষ্যত্ব, মানবতাকে কখনোই বিক্রি করে দিও না। মানুষ তখনই সবচেয়ে হিংস্র হয়ে ওঠে যখন সে টাকার কাছে বিক্রি হয়ে যায়। মাজদাক সারোয়ার কয়েক মুহূর্ত থেমে ফের বললেন, আমি সবসময় চেয়েছিলাম আমার আহসান আমার কাছেই থাকুক। বড় বড় শহরের মানুষদের মধ্যখানে সব থাকলেও তাদের হৃদয়ে ইট পাথরের স্তর পড়ে গেছে। সত্তা বিক্রি হয়ে গিয়েছে টাকা দামদামের কাছে। আমি তো সেই আহসানকে কখনোই চাইনি। আমি চেয়েছিলাম আমার ছেলে খুব সাধারণ একজন মানুষ হিসেবে বেড়ে উঠুক, খুব সাধারণ গ্রামের সহজ সরল একটা মানুষ হিসেবেই বেঁচে থাকুক। তুমি যদি পড়াশোনা না করে গ্রামের কৃষকও হতে, তবুও আমার কোনো আপত্তি ছিল না। আহসান মুখে কিছু বলল না, হুট করে জড়িয়ে ধরল বাবাকে। এই পরন্ত বিকেলটুকু বাবা ছেলের মধ্যেই তোলা থাকুক। আজ অবধি কম ঝড় ঝঞ্ঝা তো যায়নি। আহসান ফোন করে রঙ্গন, অর্ক সবাইকে ব্যাপারটা জানালো। সৌম্য অফিসে ছিল বিধায় তাকে জানাতে বেশ দেরি হলো। সৌম্য বিষয়টা জানতেই আহসানকে বলল, অভিনন্দন বন্ধু, তবে আমারও তোকে কিছু বলার আছে। আমি খুব এক্সাইটেড, আবার খুব নার্ভাস। আমি জানি না কিভাবে কি করব, মাথা পুরো খালি খালি রাখছে। আহসান বেশ নড়ে চড়ে উঠল।
বিগত 2 মাসে সৌম্য যতটা মিয়ে গিয়েছিল, আজ তার গলাটা ঠিক ততটাই তরতাজা। কি হলো আজ? সৌম্য নিজেই আবার বলতে শুরু করলো। আমার আজকে পুষ্পিতার সঙ্গে কথা হয়েছে, একটা খুব আনএক্সপেক্টেড ব্যাপারে কথা হয়েছে। কথার টপিক কি জানিস? দিলশান, আমার দিলশান হায়াত। আহসান চমকে উঠে বলল। মানে এত বছর পর দিলশান কোথা থেকে এলো? সৌম্য জবাবে বলল। সেটাই তো, আমি তো কখনো ভাবিনি আজ এত বছর পর দিলশানের কথা তুলতে হবে। আজ কাজের সূত্রে এত বছর পর আমাদের ব্যাচমেট পুষ্পিতার সঙ্গে কথা হলো। পুষ্পিতা আর দিলশান কতটা কাছের বন্ধু সেটা তো আর নতুন করে বলার প্রয়োজন নেই। ইউ নো হোয়াট, দিলশান এখন সিঙ্গেল। আহসান তড়িৎ বলল। মানে ওর তো বিয়ে হয়ে গিয়েছিল, আমার মাথায় কিছু ঢুকছে না। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলল। দিলশানের হাজবেন্ড দিলশানকে চিট করেছিল, অন্য নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিল, মানসিকভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছিল দিলশানকে। এরপর সব কিছু শেষ। দিলশান নিজেকে উন্মুক্ত করে দিয়েছিল জানোয়ারটার কাছে, নতুন করে বাঁচতে চেয়েছিল সন্তানকে নিয়ে, কিন্তু হয়নি সেটা। অতিরিক্ত মানসিক চাপের কারণে দিলশানের একটা মিসক্যারেজ হয়। বিষয়টা দিলশানের ফ্যামিলির কানে যাওয়ার পর তারাই আসলে দিলশানকে ওই সম্পর্কটা থেকে সরিয়ে আনে। আহসান, জীবন আমাকে আরেকটা সুযোগ দিয়েছে। আমি চাই দিলশান আমার জীবনে আসুক। ওর অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি ওর বর্তমান আর ভবিষ্যৎ হতে চাই। আমি এখনও চাই দিলশান আমার হোক, ওর সঙ্গে আমার ছোট্ট একটা সংসার হোক। আহসান মনোযোগ দিয়ে সবটা শুনে বলল। ভালো সিদ্ধান্ত, তোর সিদ্ধান্তকে সমর্থন জানাই বন্ধু। যদি দিলশান রাজি থাকে তবে ওর সঙ্গে একটা সুন্দর জীবন শুরু কর। বিষয়টা খুব সিরিয়াস। তুই দিলশানের পরিবারের সঙ্গে কথা বল, দিলশানকে আগে রাজি কর। কোথাও গিয়ে যদি আমার প্রয়োজন পড়ে তবে সেটা নিয়ে ভাবিস না, আমি আসান সব সময় তোর পাশে আছি। সৌম্য ফোনটা রেখে চুপচাপ বসে রইল। তার সামনে ভীষণ কঠিন পথ পাড়ি দিতে হবে, পছন্দের মানুষকে নিজের করে পাওয়ার পথ। আহসান বাড়ি ফিরতেই তরি তাকে একগুচ্ছ প্রশ্নের বান ছুড়ে দিল। টেবিলে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখে আহসানের কাছে দৌড়ে এসে বলল। আপনি নাকি চাকরি পেয়েছেন? মা বলছিল রুমিকে আর বুবুকে। আচ্ছা, আপনি কি এখন চলে যাবেন? বড় বড় শহরের মানুষদের মতো স্যুট বুট পরবেন? জানেন, আপনাকে স্যুট পরলে সাহেবদের মতো লাগবে। কিন্তু আপনি কি সত্যিই চলে যাবেন? কোথায় যাবেন? আহসান খামখেয়ালি হয়ে উত্তর দিল। যাবো তো, শহরে চলে যাব। তুমি তো আমাকে সহ্যও করতে পারো না। সারাদিন পড়ার জন্য কেমন বকাঝকা করি, ধরে বেঁধে শুধু তোমায় পড়তে বসে, টিভি দেখতে দেই না, খেয়াল খুশি মতো চলতে দেই না। আমি চলে গেলেই তো ভালো, তুমি সারাদিন টিভি দেখতে পারবে, কেউ আর পড়ার জন্য চাপ দেবে না। তরি নিমিষেই মুখটা ভার করে ফেলল। ছটফট করতে করতে আহসানের কাছে ছুটে গিয়ে বলল। আমি আপনার সব কথা শুনবো, আপনি যা বলবেন তাই করব, যেভাবে বলবেন সেভাবেই চলবো, কিন্তু তাও আপনি যাবেন না? আমি সারাদিন পড়বো, একটু টিভি দেখবো না আমি? আপনি চলে যাবেন না প্লিজ? আহসান ভাবুকতার সহিত উত্তর দিল। আচ্ছা, মাথায় রইল বিষয়টা, পরে ভেবে দেখব যাবো কি যাব না। তুমি বললে থেকে যেতে পারি, তুমি না চলে কি আর করার? তুমি তো আমাকে পছন্দই করো না। থাক, চলে যাবো আমি, কি আর হবে এখানে থেকে? তুমি তো যাবেই না। তরি প্রতিবাদ করে বলল। আমি চাই। আহসান তরির সঙ্গে আরও কিছুটা ঘনিষ্ঠ হয়ে বলল। কি চাও? তরি অস্ফুট স্বরে বলল। আপনাকে চাই, আপনার সঙ্গে থাকতে চাই, আমার ভীষণ ভালো লাগে আপনাকে। আহসান না চাইতেও মুখ লুকিয়ে হেসে ফেলল। কি সরল সোজা স্বীকারোক্তি। বলে দেবে কি সত্যিটা? না থাক, সেটা বরং তোলা থাকুক। তরির নিকট থেকে সরে আসার সময় তরির গলায় কি যেন চকচকে বস্তু দেখতে পেল আহসান। প্রশ্ন ছুড়ে দিয়ে বলল। তোমার গলায় ওটা কি তুলতুম? তরি গলায় হাত রেখে বলল। তাবিজ। আহসান ভ্রু কুঁচকে বলল। কে দিয়েছে তোমার এসব? কেন পড়েছ? তরি আঁচল ঘোরাতে ঘোরাতে বলল। আজ দুপুরে বুবুর সঙ্গে মাজারে গিয়েছিলাম, আমার পরীক্ষা, তাই বুবু মানত করেছে এই তাবিজ খাজা বাবার তাবিজ। এটা পরীক্ষার দিনগুলোতে পড়ে থাকলে পরীক্ষার রেজাল্ট ভালো হয়, পরীক্ষায় ভালো ফলাফল করার তাবিজ এটা। আহসান বিরক্তি নিয়ে তাবিজটার দিকে তাকিয়ে রইল। কি সব পুরনো দিনের মনোভাব, হয় নাকি কখনো এসব? আহসান তরিকে বলল। খোলো ওটা, এসব বিচ্ছিরি জিনিস পড়ে কাজ নেই। কিসব পুরনো কুসংস্কারাচ্ছন্ন কথাবার্তা, এসব তাবিজ কবজের কোনো শক্তি নেই, খুলে ফেলে দাও ওটা। তরি মিনমিন করে বলল। বুবু যদি বকে? বুবু বলেছে এর ভেতরে পরীক্ষায় ভালো ফলাফল করার দোয়া লেখা আছে, এটা যেন গলায় পরীক্ষার সময় পড়ে থাকি। আহসান কৌতূহলী হয়ে জবাব দিল। আসলে
তাহলে এখনই তাবিজটা খুলে দাও তো, দেখি কেমন দোয়া লেখা আছে, যে দোয়া পড়লে পরীক্ষা ভালো ফলাফল আপনা আপনি চলে আসবে। তরি সঙ্গে সঙ্গে তাবিজটা খুলে আহসানের হাতে দিল। আহসান তাবিজটা দাঁত দিয়ে কামড়ে ভেতরের ছোট্ট কাগজটা বের করল। তাতে গোটা অগোটা অক্ষরে লেখা, পড়লেই পাশ করিবে। হ্যালো, কে বলছেন? দীর্ঘজীবন পরে পরিচিত এবং অনাকাঙ্ক্ষিত কণ্ঠস্বর শুনতে পেয়ে সৌম্যর বুকের ভেতর এক অদ্ভুত বিক্ষিপ্ত অনুভূতির সৃষ্টি হলো। এই নাম্বার জোগাড় করতে গিয়ে কতটা কঠোর পড়াতে হয়েছে শুধু সৌম্যই তা উপলব্ধি করতে পারে। কিন্তু এত বছর ধরে ভেবে গুছিয়ে রাখা কথাগুলো কেমন যেন এলোমেলো হয়ে গেল। বুকে যেন কেউ ড্রাম পেটাচ্ছে। কি নামে ভূষিত করা যায় ঠিক এই অনুভূতিকে? সৌম্যর ভাবনার মাঝেই ফোনের ওপাশ থেকে নারী কণ্ঠটি ফের বলে উঠল। হ্যালো, কে বলছেন? সৌম্য ঠোঁট দিয়ে জিহ্বা ভিজিয়ে বলল। সত্যি চিনতে পারছো না? দিলশান কেমন যেন মিইয়ে গেল। যাকে সে ভাবছে সে নয় তো, কিন্তু এত বছর পর সে দিলশানকে কেন কল দেবে? এখন স্ত্রী সন্তান নিয়ে মনোরম সংসারে ব্যস্ত থাকার কথা। দিলশানকে নিয়ে পড়ে থাকার সময় কই তার? মিনিটখানেক এসব ভেবে দিলশান বলল। না, আপনি কে? ঠিক করে বলুন তো। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলল। সত্যিই চিনতে পারছো না, নাকি আমার কণ্ঠস্বর বক্ষস্থল অবধি পৌঁছাতেই পারছে না? কথাটা বলতে গিয়েই সৌম্য কেমন একটা নস্টালজিক অনুভব করল। রাতে হুটহাটই প্রায়ই সে দিলশানকে কল করত। লুকিয়ে চুরিয়ে সৌম্যর সঙ্গে কথা বলার জন্য দিলশানের সে কি প্রচেষ্টা। সৌম্যর অতীতের স্মৃতিচারণ বেশিক্ষণ স্থায়ী হলো না। এর মাঝেই দিলশান বলে উঠল। দয়া করে হেয়ালি করবেন না, ঠিক করে বলুন আপনি কে। সৌম্যর বুক চিরে আর্তনাদ করে উঠল। বলল, দিলশান, আমার দিলশান। দিলশান বুক খামচে ধরে বসে পড়ল। কেমন একটা অস্থিরতা তোলপাড় বয়ে গেল অন্তরিক্ষে। দিলশান আর কোনো কথা বলতেই পারল না। গলাটা কেমন যেন ভিজে গেল। দু চোখ দিয়ে ভেসে চলল অকুল বাড়িধারা। কাপা কাপা হাতেও কলটা কাটল না। এই কণ্ঠস্বর শোনার জন্য এক জীবন মুখিয়েছিল সে। আজ কি করে তা হেলায় ফেলে দেবে সে? সময় কথার সুর ধরে রাখতে বলল। কেমন আছো দিলশান হায়াত? দিলশান ঠোঁট কামড়ে ভেজা গলা যতটুকু সম্ভব আড়াল করে বলল। ভালো আছি, খুব সুখেও আছি। তোমার সংসার জীবন কেমন চলছে সৌম্য? আজ এত বছর পর তোমার কল আসবে কখনো ভাবিনি। আনএক্সপেক্টেড ব্যাপার আর কি। তোমার ওয়াইফ কেমন আছে সৌম্য? ভাবিকে নিয়ে ঘুরে যাও একদিন। সৌম্য ছলছল চোখে বলল। আমি ভালো নেই দিলশান। যদি তোমার মতো স্বার্থপর হতে পারতাম তাহলে হয়তো খুব সুখে থাকতাম। একটা সংসার থাকতো, স্ত্রী সন্তান থাকতো। আফসোস, এই স্বার্থপর হতে না পারাটাই আমার জীবনের চরম ব্যর্থতা। দিলশান অনুভব করল তার বুকে ঝড় বয়ে যাচ্ছে। এই ঝড়ের ক্ষয়ক্ষতি কালবৈশাখী ঝড়ের চেয়েও ভয়াবহ। পরিস্থিতি স্বাভাবিক করতেই দিলশান বলল। এখনো বিয়ে করনি সৌম্য? জীবনে সবকিছুরই নির্দিষ্ট একটা সময় থাকে। এখনো সময় আছে, তুমি নিজেকে গুছিয়ে নাও। আমার বিয়ে হয়ে গেছে, স্বামী সংসারে ভালোই আছি। তুমি কেন এখনো অতীতে পড়ে আছো বলো তো? নিজেকে নিয়ে একটু ভাবো। সৌম্য চোখ বুজে শটানভাবে দাঁড়িয়ে রইল। কি গুছিয়ে মিথ্যাটাই না বলে দিল দিলশান, ছলনাময়ী। সৌম্য প্রশ্নের বান ছুড়ে দিয়ে বলল। তোমার গালাটা ভেজা লাগছে কেন দিলশান হায়াত? তুমি কি কাঁদছো? দিলশান দ্রুত চোখ মুছে গলা খাকারি দিয়ে বলল। কোথায় ভেজা? কাল রাতে তোমার দোলা ভাইয়ের অনুরোধে একটু আইসক্রিম খেয়েছিলাম। আমার ঠান্ডার সমস্যা আছে, তা তো জানোই। তাই গলাটা একটু বসে গেছে আর কি। ঠিক হয়ে যাবে রাতে ঘুমোলেই। সৌম্য অশ্রুভেজা চোখে কৃত্রিম হেসে বলল। আর কত মিথ্যা বলবে দিলশান হায়াত? বুক কাঁপছে না তোমার? দিলশান কোনো জবাব দিতেই পারল না। সৌম্যর তবে সবটা জানতেই পারে, সত্য কখনো লুকায়িত থাকে না। তবে কেন কল দিয়েছে সৌম্য? সান্ত্বনার নামে পরিহাস করার জন্য? তরি আতঙ্কিত হয়ে পুকুর পাড়ে বসে আছে। আজান পড়েছে একটু আগেই। পুকুরটা আহাসানদেরই, তবে এই পুকুরে কেউ গোসল করে না। মাসদাক আসলে মেয়ে মানুষদের পুকুরে গোসল করাটা ঠিক পছন্দ করেন না। পুকুরে মাসদাক আর আহসান শখের বসে পোনা মাছ ছেড়েছিলেন। মাছগুলো বেশ নাকি বড় হয়েছে। কিছুদিনের মধ্যেই পিতাপুত্র পুকুরে জাল ফেলবেন। তরির মনটা একটুও ভালো নেই। কাল পরীক্ষার রেজাল্ট দেবে। কি যে হয় কে জানে। যদি আহসানের মনের মতন রেজাল্ট না হয় তো ভয়ে তরির মরমর দশা প্রায়। তরিকে পুকুর পাড়ে বসে থাকতে দেখে তার পিছু পিছু রুমি এলো। রুমির পরনে লাল কামিজ। আহসান তরি আর রুমিকে একই রকম সালোয়ার কামিজ কিনে দিয়েছে।
তরিটা নীল আর রুমিটা লাল। তরি শাড়ি পরে বিধায় তার কামিজের সেটটা এখনও তোলা আছে। তরির অবশ্য নতুন জামা ফেলে রাখবার মতো এত ধৈর্য নেই। মনে বেজায় আনন্দ নিয়ে সে নতুন জামাখানা পরে নিয়েছে। রুমির এখন একেবারেই চিন্তা চেতনা নেই। তরির পরীক্ষার মাঝেই রুমির রেজাল্ট আউট হয়েছে। 4 পয়েন্ট পেয়ে পাশ করে গেছে সে। শোভা অবশ্য রুমির রেজাল্ট নিয়ে সন্তুষ্টই ছিলেন না। রুমিকে বেশ বকুনিও দিয়েছিলেন, যদিও মা মেয়ের মন কষাকষির স্থায়িত্ব ছিল খুবই কম। মাজদাক সারোয়ার রুমির পক্ষ নিয়ে বলেছিলেন, সবার মেধা মস্তিষ্ক একরকম হয় না। সবার সঙ্গে মেয়েকে তুলনা দিয়ে ওর জীবনটা নষ্ট করো না। সবাই একই বৈশিষ্ট্যের হলে তো পৃথিবীতে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারাই বেঁচে থাকতো। ওকে ওর মতো ছেড়ে দাও। ওর যতটুকু যোগ্যতা ততটুকুই অর্জন করতে দাও। খামোখা মেয়ের উপরে বোঝা চাপিয়ে দিও না। কেউই পরে রুমিকে আর কিছু বলতে পারেননি। রুমির খুশি আর দেখে কে। পড়া নেই, শোনা নেই, সারাদিন শুধু টিভি আর পাশের বাড়ির উর্মির সঙ্গে গল্প। কি স্বপ্নের মতো জীবন। ননদ ভাবির গল্পের মাঝেই বাইকের আওয়াজে উভয়ই ফিরে তাকালো। আহসান এই সময় কখনোই বাড়ি ফেরে না। তবে কে? তরি আর রুমিকে অবাক করে দিয়ে বাইক থেকে নামলো রঙ্গন। রুমি তরির দিকে তাকিয়ে রঙ্গনকে ইঙ্গিত করে ভেঙচি কেটে বলল, এসেছে স্বয়ং খান্নাস জিন ফাজিল চন্দ্র দেবদাস। এই ভর দুপুরে আমাদের বাড়িতে কি করছে ভাবি? তরি জবাবে বলল, আহসান যাবার সময় মায়ের হাতে একটা বই দিয়ে গেছেন, বলেছেন রঙ্গন ভাই আসলে তাকে দিতে। বইটাই নিতে এসেছেন বোধহয়। তরি রুমিকে পুকুর পাড়ে ফেলে উঠে যেতে চাইলে রুমি তরির হাত ধরে বলল, যেও না ভাবি, ফাজিল চন্দ্র দেবদাসটা যাক, তারপর যাব। এর চেহারা দেখতেও ভালো লাগে না আমার। হিটলার। রঙ্গন দরজায় নক করতেই শোভা বেরিয়ে এলেন। রঙ্গন শোভাকে সালাম দিয়ে বলল, কেমন আছেন খালাম্মা? আহসান আপনার কাছে কোনো বই দিয়ে গেছে? সকালেই আসার কথা ছিল। আমার শরীরটা ভালো না, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তাই দেরি হয়ে গেল। পরে আহসান ফোন করে বলল আপনার কাছে বইটা রেখে গেছে। শোভা সালামের জবাব নিয়ে বলল, আমি ভালো আছি বাবা। আহসান অনেকক্ষণ বসেছিল তোমার জন্য, পরে দেরি হয়ে যাচ্ছে তাই চলে গেল। তুমি এই রোদের মধ্যে এসেছো, বসো একটু। রঙ্গন ভেতরে গিয়ে বসল। যেদিন থেকে নাহার বেগম বলেছেন রঙ্গন সরকারি চাকরি পেলেই রুমিকে বউ করে ঘরে তুলবেন, সেদিন থেকেই রঙ্গনের পড়াশোনার তোড়জোড় শুরু। সারাদিন পড়ার টেবিল ছেড়ে ওঠেই না সে। নাহার বেগম অবশ্য ছেলের উন্নতি দেখে বেজায় খুশি। ভার্সিটি জীবনে পড়ে ছেলের পড়াশোনার চাঙ্গে উঠেছিল। এখন আবার সব ঠিকঠাক হয়েছে ভেবে তিনি খুশি। শোভার রান্নাঘর থেকে এসে বললেন, আজকে গরুর মাংস রান্না করেছি, ঝাল করে। মনে আছে আগে আহসানের সঙ্গে খেলার ফাঁকে তোমাকে আর আহসানকে কত খাইয়ে দিতাম। কত তাড়াতাড়ি চোখের পলকে বড় হয়ে গেলে তোমরা। তুমি বসো, আমি খাবার বেড়ে আনছি। না খেয়ে যাবে না আজ? রঙ্গন প্রথমে ইতস্তত বোধ করলেও পরে সায় জানালো। খাওয়ার লোভে সে প্রকৃত পক্ষে বসেনি, সে বসেছে রুমিকে একটু দেখার লোভে। রুমি এতদিন স্কুলে যেত বিধায় রুমিকে রোজ দেখাটা খুব একটা কঠিন ছিল না। জ্বালাটা হয়েছে এখন। পরীক্ষার পর থেকে রুমির স্কুলে যাওয়া বন্ধ। রঙ্গনেরও আয়েশ করে রুমিকে দুদণ্ড দেখার সময় হয় না। রুমি যখন ক্লাস শেষে স্কুল থেকে বের হতো, রঙ্গন সেই বাহানায় চুপি চুপি লুকিয়ে থাকত। রুমি অবশ্য তাকে কখনো লক্ষ্য করেনি। দেখতে পেলে অবশ্য বিপদ ছিল। রুমির যা মেজাজ! শোভা ট্রেতে করে খাবার নিয়ে এসে রঙ্গনের সামনে রাখলেন। রঙ্গন খাবার হাতে নিয়ে এদিক ওদিক তাকালো। বাড়ি থেকে আসার সময় নাহার বেগম ঠেসে ঠুসে ভাত খাইয়ে পাঠিয়েছেন। রুমির জন্যই খেতে বসা। রুমি কোথায়? রঙ্গন খাবার মুখে পুরে বলল, খালাম্মা, আহসানের কাছে শুনছিলাম রুমি এবার পরীক্ষা দিয়েছে, রেজাল্ট আউট হয়নি এখনো। শোভা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, 4 পয়েন্ট পেয়েছে রুমি। আর বলো না, মেয়েটার পড়াশোনার দিকে বিন্দুমাত্র আগ্রহ নেই। কতবার কত টিচার রাখলাম বাড়িতে, কিসের কি ফাঁকিবাজ মেয়ে, টিচারকে গুনেও দেখে না। আহসানের বকুনিতে জোড়াজুড়িতেই যা একটু পড়তো, পড়ার টেবিলের সঙ্গে তার কোনো যোগাযোগই ছিল না। আহসান ঠেলে ঠুলে কোনো রকমে এবার সামলে নিয়েছে। আমি যে ওকে নিয়ে কি করি। রঙ্গন বিড়বিড় করে বলল, সেটাই তো, এত পরে কি হবে? বিয়ে দিয়ে দিন আমার সঙ্গে, আমার বউ আমি ঠিক বুঝে নেব। শোভা পানির গ্লাস হাতে নিয়ে বললেন। কিছু বললে বাবা? রঙ্গন কৃত্রিম হেসে বলল, বললাম যে খাবারটা খুব মজা হয়েছে খালাম্মা, একেবারে ছোটবেলার মতো।
শোভা হেসে রঙ্গনের প্লেটে আরও খাবার তুলে দিলেন। অতঃপর বললেন, দোয়া করো তোমার বোনটার জন্য, আল্লাহ যেন ওকে একটু সুবুদ্ধি দেন। রঙ্গন মুখে হাসি রাখলেও মনে মনে শোভাকে ভেংসি কেটে বলল, বোন না ছাই, ওটা আমার বউ হয়, বউ, রুমি বউ। বহু কষ্টে খাবার শেষ করে শোভাকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বের হলো। বাইক স্টার্ট দেওয়ার আগেই পুকুর পাড়ে চোখ পড়ল। ওটা রুমি না? লাল জামা পরে দুই বেনুনি বেঁধে বসে আছে যে। রঙ্গন বাইক রেখে এগিয়ে গেল। পেছন থেকে তরিকে সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাবি? রুমির দিকে তাকিয়েও বলল, কেমন আছো রুমি? খালাম্মার কাছে শুনলাম পাশ করেছো, মিষ্টি কোথায়? তরি কিছু বলার আগেই রুমি বলল, কষ্ট করে পড়লাম আমি, পরীক্ষা দিলাম আমি, পাশও করলাম আমি, সেখানে আপনি মিষ্টি খেতে চাচ্ছেন কেন? তরি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল। আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? রঙ্গন হেসে জানালো সেও ভালো আছে। তরির সঙ্গে কথা বলার ফাঁকে কৌশল করে আর চোখে বারবার রুমিকে দেখল। মেয়েটা কেন যে তাকে দেখলেই মুখটা ভোঁতা করে রাখে, একটু ঠোঁট এলিয়ে মিষ্টি হাসলেও তো পারে। বড় হওয়ার পর রুমি কখনোই তার সঙ্গে হেসে কথা বলেনি। পাজি মেয়ে রুমি। কাজের চাপে আহসান আজ দুপুরে বাড়ি ফেরেনি। মাজদাক সারওয়ার এসেছিলেন। যাওয়ার সময় আহসানের জন্য টিফিন বাক্সে খাবার নিয়ে গেছেন। সব কিছু শেষ করে ফিরতে ফিরতে 8টা বাজল। ঘরে ঢুকতেই দেখল তরি এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। কাল সারা রাত রেজাল্টের টেনশনে মেয়েটা ছটফট করেছে, ঘুম হয়নি ঠিক মতো। আহসান বিছানায় উঠে তরিকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডোবালো। তরি আহসানের অস্তিত্ব টের পেয়ে নিদ নিদ গলায় বলল, আজ দুপুরে এলেন না যে আপনি? আহসান তরির কপালের সঙ্গে কপাল ঠেকিয়ে বলল, কেন, তুমি মিস করছিলে আমায়? তরি সপাটে কথার মোড় ঘুরিয়ে দিয়ে বলল, আহা, একটুও না। আপনি একটা পচা বাজে লোক, আপনাকে একটু মিস করিনি। আহসান আর কিছু বলল না। তরির গালটা আঁজলায় পুড়ে গভীর চুমু খেল। তরিও কি কম যায় নাকি? লাজ লজ্জার মাথা খেয়ে আহসানের গালে ঘাড়ে আর নাকে টুপ করে সেও চুমু খেল। আহসান তরির পিঠে নাক ঘষতে ঘষতে বলল, আমার তুলতুল। তরি পাশ ফিরে আহসানের বুকে মাথা রেখে বলল, আজকে আমার মনটা একটুও ভালো নেই। কাল সকালে রেজাল্ট দিবে জানেন? আহসান তরির থুতনিতে চুমু খেয়ে বলল। দিক, তাতে কি? তরি ভীত সন্ত্রস্ত গলায় বলল, বোর্ডে যদি ভুল খাতা দেখে, যদি রেজাল্ট ভালো না হয়, যদি ফেল আসে। আহসান মজার ছলে বলল, আসুক, ফেল আসলে একটা সুন্দর রিক্সাওয়ালা ধরে তোমায় বিয়ে দিয়ে দিব। তরি হতাশ দৃষ্টিতে আহসানের পানে চাইল। এই সিরিয়াস মুহূর্তেও লোকটা তাকে নিয়ে এভাবে মজা করছে, বাজে লোক। রাতে ভয়ে তরি ঠিকঠাক ঘুমোতেই পারল না। সকাল 11টায় যখন রেজাল্ট পাবলিশ হলো, আহসান ফোন হাতে নতমুখে তরির কাছে গিয়ে বলল, এত খারাপ রেজাল্ট কি করে করলে তরি? তুমি কি আমি কিছুই পড়াইনি? তরি ভয়ে কেঁদে ফেলল। কান্না ভেজা চোখে বলল, কত ভয় পেয়েছি আমি, অনেক বেশি খারাপ হয়েছে। আহসান মুখ উঁচু করে ফোনটা তরির দিকে তাক করে বলল, হ্যাঁ, অনেক খারাপ, A+। তরি বড় বড় চোখে আহসানের দিকে তাকালো। আহসান দুপাটি দাঁত বের করে ফোন হাতে কোমরে হাত চেপে হেসেই যাচ্ছে। তরি কিছু বলতে পারল না। আকস্মিক তরি ঢলে পড়ল নিচে। আহসান দ্রুত তরিকে কোলে তুলে নিল। পাশ করার খুশিতে বেহুশ হয়ে গেল মেয়েটা। কি সাংঘাতিক ব্যাপার! তরিকে নিয়ে নিশ্চয়ই পত্রিকায় কলাম ছাপা হবে, টাইটেল হবে, পাশ করার খুশিতে বেহুশ হয়ে স্বামীর কোলে ঢলে পড়েছেন প্রাক্তন দ্বাদশ শ্রেণীর ছাত্রী নাভানা রশিদ তরি। পুরো বাড়িতে আনন্দের পুলকিত আবেশ ছড়াছড়ি। প্রথম কারণটা তরির A+ পাওয়ার খুশিতে, আর দ্বিতীয় কারণটা হলো A+ পাওয়ার খুশিতে তরির অজ্ঞান হয়ে যাওয়া। তরিকে কোলে নিয়ে আহসান তখন পানি ছিটা দিয়েছে এবং দীর্ঘ আধা ঘন্টা শোভা আর রুমি তরির মাথায় পানি ঢালার পর তার জ্ঞান ফিরেছে। সে কি হাসাহাসি তরিকে নিয়ে। তরি লাজুক মুখে ভেজা চুল নিয়ে নিজের পাশের মিষ্টি খেল। তরি জ্ঞান হারানো নিয়ে এত মাতামাতির মাঝে মাজদাকই মিষ্টি আনিয়েছেন। মধুবিবি তো তরির সামনে বারবার বলেই চাচ্ছেন, দেখছো, কইছিলাম না, খাজা বাবার মাজারের তাবিজ কোনো দিন বিফলে যায় না। ঠিক ওই তো ভালো মতো পাশ দিয়া বাইর হইলা। আজকে একবার যাইও আমার সঙ্গে, মানতের মোমবাতি মাজারে দিয়ে আসমু। মধুবিবির কথা শুনে আহসান পাশ ফিরে মুখে হাত দিয়ে হেসে ফেলল। ইস, তাবিজের লেখাটা যদি একবার মধুবিবিকে পড়ে শোনাতে পারত। সেদিন সকালে আর আহসান কাজে গেল না। দুপুরের খাবার খেয়ে একেবারে কাজে গেল।
মাজদাক অবশ্য মিষ্টিমুখ করেই কাজে চলে গেছেন। আহসানের কাঁধে খুশির আনন্দে আলসেমি ভর করেছে। কি যে হলো তার, তরিকে ফেলে কাজে যেতে ইচ্ছেই হলো না। দুপুরে খেয়ে নিজেকে বেশ ঠেলে ঠুলেই অফিসে গেল সে। আজ শোভা তরির খুশিতে পোলাও আর রোস্ট রান্না করেছে। তরির সবচেয়ে পছন্দ খাবার পোলাও রোস্ট বলেই এই আয়োজন। তবে দুঃখের বিষয়, এত পছন্দের খাবার খাওয়া সত্ত্বেও তরি খেতেই পারল না। খাবারটা মজা হয়েছে, কিন্তু তরির শরীরটা আজ ভালো নেই। মুরগি তো মুখে ছোঁয়াতেই পারল না, কেমন তিতকুটে একটা গন্ধ। অনেক কষ্টে অল্প কটা সাদা পোলাও খেলো, তাও হজম হলো না। খেয়ে দিয়ে উঠতেই গড়গড়িয়ে বমি হলো। তরি সবার শেষেই খেতে বসেছিল। শোভা কয়েকবার আহসানের সঙ্গে তরিকে খেতে জোরাজোরি করেছিলেন। তরি শরীরের খারাপের অজুহাত দিয়ে পরে খাবো বলে এড়িয়ে গিয়েছিল। সবার খাওয়া শেষে রুমি আর তরি একসঙ্গে খেতে বসেছিল। তরির বমি হওয়ার পরপরই মাথা চক্কর দিয়ে উঠল। রুমি তরিকে পেছন থেকে ধরে বলল, কি হয়েছে ভাবি, শরীর খারাপ? তরি রুমির কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলল, সকাল থেকেই জানি না কি হলো, মাথাটা কেমন ঘুরছে, গাটা কেমন যেন গুলিয়ে আসছে। রুমি তরিকে পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, বেশি খারাপ লাগছে ভাবি, একটু স্লাইন গুলিয়ে দিই? তরি মাথা দুলিয়ে না বোঝালো, ফের বলল, কিছু লাগবে না, আমি একটু ঘরে গিয়ে ঘুমোলে ঠিক হয়ে যাবে। রুমি আর কিছু বলল না। তরিকে ঘরে দিয়ে এসে ফ্যানের পাখাটা বাড়িয়ে দিল। শোভার ঘরে উকি দিয়ে দেখল শোভা ঘুমাচ্ছেন। আজ সকাল থেকেই বাড়িতে কাজ একটু বেশি ছিল কিনা। প্রথমে সব তরি তরকারি কুটে ফেলেছিলেন। তরির পাশের খবর শুনে সব ফ্রিজে রেখে আবার মশলা বেটে রোস্ট চুলোয় দিয়েছিলেন। রুমি মধুবিবির ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় মধুবিবি বললেন, এই রুমি, এদিকে আয় তো। রুমি দরজা ধরে উকি দিয়ে বলল, কি হয়েছে বুবু? মধুবিবি আলনা থেকে বোরকা বের করে বললেন, তোর ভাবিরে বল ভালো কাপড় পইরা ঘুমটা দিতে, খাজা বাবার মাজারে মোমবাতি দিতে যামু। রমি প্রতিউত্তরে বলল। মধুবিবি পানের পিক ফেলে বললেন, কেন, কি হয়েছে তার? রুমি ঘরে এসে বলল, জিজ্ঞেস করলাম, ভাবি বলল শরীর ভালো নেই, খাবার টেবিলেও তেমন কিছু খায়নি, যা খেয়েছিল বমি করে উগলে দিয়েছে। মধুবিবি সবটা শুনে রুমিকে বললেন, আমি একটু তোর ভাবির কাছে গেলাম, তুই আমার ঘরে বয়। মধুবিবি সচরাচর তরিদের ঘরে সেভাবে আসেন না। আজ কি হলো কে জানে। ঘরে ঢুকেই তরির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এই বউ, কি হয়েছে তোমার? তরি মধুবির গলা শুনে মাথা তুলে কোনো রকমে উঠে বসল। টলমল করতে করতে বলল, কিছু না বুবু, ওই মাথাটা একটু ঘুরছে। মধুবিবি তরিকে ভালো মতন পর্যবেক্ষণ করলেন। তার চেনা চোখ কখনো ভুল করতেই পারে না। তরিকে ফিসফিস করে বললেন, এই মাসে সব কিছু ঠিকঠাক হয়েছে তোমার? তরি প্রথমে বুঝতে পারল না। মধুবিবি আবার ইঙ্গিত করতেই বলল, না বুবু। মধুবিবি তরিকে ইশারায় উঠে দাঁড়াতে বললেন। তরি উঠে দাঁড়াতেই মধুবিবি তরির পেট টিপে টুপে কি যেন দেখতে লাগলেন। তরি সেসব ঠিক বুঝল না। মধুবিবি তরির শাড়ির আঁচলটা ঠিক করে দিয়ে বললেন, তুমি হাত মুখ ধুইয়া বসো, আমি দিলুর মায়েরে ফোন লাগাইতেছি। তরি ধীর পায়ে হাত মুখ ধুতে চলে গেল। মধুবিবি ঘরে গিয়ে রুমিকে নিজের বাটন ফোনটা দিয়ে বললেন, দিলুর মারে একটা ফোন লাগাতো রুমি, আমার নাম নিয়া বল তাড়াতাড়ি আইতে। আধ ঘন্টা পরে দিলুর মা সত্যি সত্যি এলো। বোরকা পরিহিত এক মধ্য বয়স্কা নারী। তরি তাকে দেখে উঠে দাঁড়ালেন। মধুবিবি দিলুর মাকে উদ্দেশ্য করে বললেন, বইয়ের মাথা ঘুরে বমি হয়, আমার তো মনে হইতাছে পেটে পোনা আসছে। তুমি একটু ভালো মতো দেখো তো দিলুর মা, বয়স হইছে, ভুলও হইতে পারে। দিলুর মা তরিকে বিছানায় বসিয়ে কি অদ্ভুত সব প্রশ্ন জিজ্ঞেস করলেন। মধুবিবির মতো পেট টিপে দেখলেন, চোখ জিব্বা সব দেখলেন। তারপর মধুবিবিকে বললেন, যা ভাবছেন তাই চাচি, পেটে সন্তান আসছে। মাসিকের তারিখ ধরলে 1 বা 1.5 মাসের মতো চলে। তাও একটু ডাক্তারের কাছে নিয়ে আর টেস্ট করাইয়া দেখেন, খাওয়া দাওয়া বাড়াইয়া দেন। বউয়ের শরীর অনেক দুর্বল, এমনিই চিকনা চাকনা, তার মধ্যে এখন পেটে আরেকজন। খেয়াল রাখেন চাচি, আমি আসি। তরি সবটা শুনে বিস্মিত। খালাম্মা এটা কি বলল? আহসান বারবার করে বলে দিয়েছেন এখন যেন সন্তানের কথা তরি মাথায় না নেয়।
পিলগুলোও তো ঠিকমতো নিয়েছিল। বাবুটা কিভাবে এলো পেটে? বাবুটার জন্যই কি আজকাল এত খারাপ লাগে? শুধু বমি পায় আর দুর্বল লাগে। তরি আহসানের বলা কথাগুলো মনে করতেই ভয়ে আতঙ্কে কেঁদে ফেলল। আহসান বাবুটার কথা শুনলে তাকে আর আস্ত রাখবে না। যদি বার করে দেয় বাড়ি থেকে, বাবুটাকে যদি না মেনে নেয়। তরি বালিশে মুখ গুজে ঠোঁট আঁচল চেপে গুজে কাঁদতে লাগলো। মধুবী তরির কান্না দেখে হতবিহ্বল হয়ে বললেন, এই বউ, কি হয়েছে তোমার? শরীরটা বেশি খারাপ লাগতাছে? এমনে কান্তাছো কেন? এক গিলাস ঠান্ডা লেবু শরবত কইরা দে। তরি মধুবীর শাড়ির আঁচল চেপে ধরে বলল, বুবু, উনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। উনি এখন বাবু চান না। উনি বলেছিলেন বাবুর কথা যেন একেবারেই মাথায় না আনি এখন। উনি যে ওষুধগুলো খেতে বলেছিলেন, আমি তো ওগুলো খেলাম। বাবু কিভাবে চলে এলো? উনি জানতে পারলে আমায় ছেড়ে দিবেন। আমি সত্যি বলছি বুবু, আমি বাবুটাকে আনিনি। বাবুটা কি করে এলো আমি জানি না। আমি কি করবো এখন? ওষুধ খেয়ে নষ্ট করে ফেলবো বুবু। তরিদের কয়েক বাড়ি পরেই আনিস চাচাদের বাড়ি। আনিস চাচার দুটো বাবু। প্রথম বউ হঠাৎ স্ট্রোক করে মারা যাওয়ার দ্বিতীয় বিয়ে করেছিলেন। বিয়ের সময় নতুন চাচিকে শর্ত দিয়েছিলেন কোনো দিন সে বাবু নিতে পারবে না। কিন্তু বিয়ের 8 মাস পরেই কিভাবে যেন নতুন চাচির পেটে একটা বাবু চলে আসে। আনিস চাচা বাবুটার কথা শুনেই এলাকায় সালিশ বসিয়েছিলেন। মুরব্বীদের সামনে বেলি চাচিকে বলেছিলেন যে বাচ্চাটা রাখলে চাচিকে সে তালাক দেবে। সংসার হারানোর ভয়ে পরে বেলি চাচি বাবুটা ঔষধ খেয়ে নষ্ট করে দিয়েছিল। আহসান এখন যদি সত্যি সত্যি চাচির নামে নালিশ বসায়, ভয়ে তরির মুখ লাল হয়ে গেল। মধুবিবি তরির অবস্থা দেখে বললেন, সি সি, কি কও এসব বউ? পেটের পহেলা প্রথম বাচ্চা, আল্লাহর রহমত এমনি নষ্ট করতে চাও? শোনো, বাচ্চাটা আল্লাহ তোমারে রহমত হিসাবে দিছে। আমার আহসানরে আমি ভালো কইরাই চিনি। বাড়ি ফিরলে শান্ত হইয়া তারে বুঝাইয়া বলবে, সে বুঝবো। আর যত যাই হোক, ভুলে ওইসব উল্টাপাল্টা ওষুধ খাইবা না। আল্লাহর মাল আল্লাহ বুঝবো। বেডা মানুষ ওই রকম অনেক কথাই কয়, সব কথা ধরতে নাই। হুদাই কাইন্দা শরীর খারাপ কইরো না। যার কথা শুইনা কান্তাছো, পরে দেখবা সন্তানের খুশিতে সেই ফালাইতাছে। মধুবিবি উঠে গিয়ে তরির জন্য লেবুর শরবত বানালেন। তরি ঝাপসা চোখে গ্লাস হাতে নিয়ে বসে রইল। বাবুটা তাকে কি মুসিবতে ফেলল? তরি পেটে হাত রেখে বলল, তোমার বাবা তোমায় চায় না বাবু। তুমি কেন আসলে? এখন যদি উনি আমায় বের করে দেন, আমার আমার নামে সালিশ বসালে আমি কি করবো এখন? তুমি কথা কেন শোনো না বাবু? তরি ঘর ছেড়ে সেদিন বেরোলই না। কোথায় পাশ করেছে আনন্দ করার দিন, বাবুটা তাকে কি বিপদে ফেলল। আহসান আসার আগে লুকিয়ে পড়তে হবে। মধুবী আহসানকে সব বলে দিলে সর্বনাশ হয়ে যাবে। আহসান যদি তাকে মারে। আহসান রাতে হেলতে দুলতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতে মধুবিবি তাকে ডেকে পাঠালেন। আহসান গামছা দিয়ে কপালের ঘাম মুছে মধুবিবির ঘরে গিয়ে বসল। মধুবিবি রুমিকে ইশারা দিয়ে ঘর থেকে বের হয়ে যেতে বললেন। রুমি তাই করল। রুমি চলে যেতেই মধুবিবি আহসানকে বললেন, তোমার বউ তো কান্দা কাইটা ভাসাইয়া ফেলতেছে। আহসান হতভম্ব হয়ে বলল, কেন, পাশের খুশিতে? মেয়েটার কি হলো? খুশিতে বেহুশ হয়ে যাচ্ছে, আবার খুশিতে কেঁদে বুক ভাসাচ্ছে। মধুবিবি পানের খিলি বানাতে বানাতে বললেন, কি হয়েছে জানবা কেমনে? তুমি হইলা ব্যস্ত মানুষ, বইয়ের খবর রাখার সময় তোমার আছে? আহসান ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে বাবু তরির? মধুবিবি পানের খিলি মুখে পুড়ে বললেন, কি হয়েছে শুনতে চাও? তার পেটে তোমার সন্তান আসছে, 1.5 মাসের সন্তান। সকালে সে এই কারণে বেহুশ হয়েছে, দুপুরে বমি করে সব উগলাইয়া দিছে। তুমি বউটার দিকে একটু খেয়াল রাখো না। সন্তানের কথা শুনে আহসান চমকে উঠল। বুকের ভেতর কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হলো। কাঁপা কাঁপা গলায় বলল, তরি বলেছে তোমাকে এসব? মধুবী কপট রক দেখিয়ে বললেন, তার বলতে হইব কেন? আমার চোখ নাই, দিলুর মারে ডাক দিয়া পাঠাইছিলাম, সেও দেখা একই কথা বলছে। আহসানের সিঁড়ি দ্বারা খাড়া হয়ে গেল। সন্তান আসছে তার, আবার ভয় হয়। তরির অপোক্ত শরীর এত ধকল সইতে পারবে তো? বাচ্চাটার জন্য তরির যদি ক্ষতি হয়। আহসানকে নীরব থাকতে দেখে মধুবিবি বললেন, শোনো ভাই, সন্তান হইল আল্লাহর তরফ থেকে আসা নিয়ামত। তুমি তারে বলছো তুমি এখন সন্তান চাও না। তোমার ভয়ে সে আমারে বলতেছে ওষুধ খাইয়া বাচ্চা নষ্ট কইরা ফেলবো। বাচ্চাটার দোষ কি?
সন্তানের কথা শুই না তার সঙ্গে রাগারাগি কইরো না। আল্লাহ খুশি হইয়া দিছে, মাইনা নেও। বাচ্চায় যখন আব্বা কইয়া ডাকবো তখন দেখবা কইলাজা কেমন ঠান্ডা হইয়া যায়। আহসান মুখে কিছুই বলল না। তরির ওপরে মনে মনে প্রচণ্ড ক্ষিপ্ত হলো। না হয় কথার ছলে তরিকে সে বলেছিল সে এখন তার বাচ্চা চাই না। ইচ্ছে ছিল তরির পড়াশোনা একটা স্টেবল পর্যায়ে এলে সন্তান নেওয়ার, কিন্তু এখন যখন বাচ্চাটা চলেই এসেছে তাকে ঔষধ খেয়ে নষ্ট করবার মতো ভয়ানক কথা কি করে মুখে তুলতো তরি? যতই হোক সন্তানটা তার। তরি সন্তানটাকে এভাবে হেলায় হারিয়ে দিতে কেন চাইছে? বাচ্চাটা শরীরে আহসানের রক্ত বইছে, সেটা কি ভুলে গেছে তরি? আহসান শান্ত স্বরে বলল, বুবু, আমি এখন সন্তান চাইনি, সেটা সত্য। তরির বয়স কম, অপরিপক্ক শরীর। চেয়েছিলাম তরির পড়াশোনা একটা স্টেবল পর্যায়ে এলে সন্তান নেব। সন্তান এসছে, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তরির ওপরের প্রচণ্ড মেজাজ খারাপ লাগছে। কে বুঝতে কে বুঝেছে কে জানে। নিজের সন্তান নিয়ে ওসব কেউ ভাবে? মধুবিবি আহসানের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, বুঝে নাই হয়তো, থাক, তারে বকাঝোকা কইরো না, একটু খেয়াল রাখো। শরীরটা অনেক দুর্বল, এখন তো আর একলা না, পেটে আর একজন আছে। আহসানকে মধুবিবির ঘর থেকে বের হতে দেখে তরি বুক খামচে ধরল। সর্বনাশ, বুবু সব বলে দিয়েছেন আহসানকে। কি হবে এখন? ভয়ে তরি দরজার সামনে দাঁড়িয়ে রইল। আহসান ঘরে ঢুকতেই নিচে বসে আহসানের পা জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করুন আমার ভুল হয়ে গেছে। বাবুটা কিভাবে এলো আমি না জানি না। আপনি পিলগুলো দিয়েছিলেন না, ওগুলো আমি নিয়ম করে খেয়েছিলাম, আমি সত্যি বলছি। আপনি না চাইলে ওষুধ খেয়ে বাবুটাকে নষ্ট করে দেব। আপনি তাও আমায় ছেড়ে দেবেন না প্লিজ। আপনি যা বলবেন আমি তাই করব। আমাকে দরকার হলে বাড়িতে পাঠিয়ে দিন, তাও আমাকে তালাক দেবেন না। আহসান দীর্ঘশ্বাস ফেলে তরিকে টেনে ওপরে তুলল। কাঁদতে কাঁদতে তরির হেসকি উঠে গেছে। তরির গালে হাত রেখে বলল, তুমি আমাকে এতটা খারাপ ভাবো তরি? একটা সন্তান বাবা মায়ের ভুল হয় কখনো? এই সন্তানটা তোমার প্রতি আমার ভালোবাসার প্রতীক, আর তুমি ওকে নষ্ট করতে চাইছো? তরি কোনো জবাব দিতে পারল না। আহসান তরিকে বিছানায় বসিয়ে বুকে টেনে নিল, কপালে চুমু দিয়ে বলল, এখন থেকে রিয়ালি করবে না। রোজ 1 গ্লাস করে দুধ আর 2টো ডিম খাবে। ভারী কাজ করার দরকার নেই। এখন কিন্তু আর একা নও। বাবুটার একটু খেয়াল রাখতে হবে তো নাকি? তরি আহসানের বুক থেকে মাথা উঁচু করে বলল, আপনি আমার উপর রেগে নেই তো? আমি কিন্তু ইচ্ছে করে। আহসান তরিকে বাকিটুকু শেষ করার আগেই থামিয়ে দিয়ে বলল, ওসব থাক, বাবু নেটে থেকে আসতে চেয়েছে তাই এসেছে। ওসব নিয়ে এত ভেবে কাজ নেই। যে বলেছে মনোযোগ দিয়ে শুনবে। শরীরের কি হাল দেখেছ? নিজের আর বাবুর দুজনের খেয়াল রাখবে। তরিকে সবকিছু বুঝিয়ে দিয়ে আহসান যেই না তরির পেটে হাত রাখল, তরি সুরসুরিতে খিলখিল করে হেসে উঠল। আহসান পেটে হাত রাখা অবস্থাতেই বলল, বাবুর আম্মু হাসতে কেন? তরি খিলখিল করে হাসতে হাসতে বলল, বাবুর বাবা বাবুর আম্মুকে বকেনি তাই। সকালে আহসান তরিকে নিয়ে ডক্টরের কাছে গেল। তরিকে বেশ কিছু টেস্ট আর আলট্রা করতে দেওয়া হলো। ডক্টর খাওয়া দাওয়ার একটা চার্ট দিয়ে দিলেন। সেই থেকে তরির ওপরে অত্যাচার শুরু হলো। সকালের নাস্তায় আহসান তাকে ঠেসে ঠুসে জোর করে খাওয়ায়। দুপুর থেকে শোভা একটার পর একটা তরির জন্য তৈরি করতেই থাকেন। রাতের কথা মনে করলে তরির আরও ভয় হয়। বাবু আসার পর থেকে রীতিমতো তাকে খাওয়া দাওয়া নিয়ে কী যে ঝামেলায় পড়তে হচ্ছে, কিছুই মুখে রুচে না। মধুবিবি বাজার থেকে শুকনো বড়ই আর তেঁতুল কিনে তরির জন্য আচার করেছেন। তরি এতে বেজায় খুশি। আজকাল তার আরও বেশি বেশি টক খেতে ইচ্ছে হয়। মধুবিবিও আজকাল খুব ব্যস্ত। দিন রাত এক করে বাবুর জন্য কাঁথা সেলাই করেন। রুমির আজ প্রথম কলেজ যাওয়ার দিন। সকাল থেকেই উল্লাস আর উৎফুল্লতার অন্ত নেই। কলেজের ড্রেস পরে মাজদাকের হাত ধরে প্রথমবারের মতো কলেজে গেল সে। আহসান আজকে প্রথম কলেজ যাওয়ার উপলক্ষে রুমিকে 100 টাকার 2টো নোট দিয়েছে। সেগুলো দিয়ে আজকে ভেলপুরি, ফুচকা আর ঝালমুড়ি খাবে সে। কলেজে যাওয়ার পথেই ফাইল নিয়ে হেঁটে বলা রঙ্গনের সঙ্গে দেখা হলো তার। রঙ্গন লক্ষ্য করল সাদা ধপধপে কলেজ ড্রেস পরিহিত বিনুনি বাঁধা একটা মেয়ে মাজদাকের হাত ধরে হেঁটে যাচ্ছে। রুমির কথা মাথায় আসতেই রঙ্গন দ্রুত হেঁটে গিয়ে মাজদাককে সালাম দিয়ে বলল, কেমন আছেন খালুজান? মাজদাক হেসে সালামের জবাব নিয়ে বললেন। রঙ্গন চুলে হাত বুলিয়ে ফাইলটা শক্ত করে ধরে বলল, দোয়া করবেন চাচা, চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি।
চাকরিটা হলে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে চলে যাব। শেষের কথাটা বিড়বিড় করে বলায় মাজদাক শুনতে পেলেন না। রুমি অবশ্য রঙ্গনকে দেখে মনে মনে তাকে ভেংসি কেটে বলল, তুই শালা ফেল করবি, ফেল। আজ মনোয়ারা আর গুনগুন এসেছে তরিকে দেখতে। গুনগুন এখন ক্লাস 5-এ পড়ে। তার এখন 10 বছর বয়স। তরিকে মা আর বোনের আকস্মিক আগমনে বেজায় খুশি। মনোয়ারা শোভাকে অনুরোধ সুরে বললেন, তরিকে আমার সঙ্গে নিয়ে যাই, এই অবস্থায় থাকুক না হয় আমার কাছে কয়েকটা দিন। ওর বাবা বেঁচে থাকলে কি যে খুশি হতেন, মেয়েকে মাথায় তুলে রাখতেন। শোভা গুনগুনকে কোলে বসিয়ে বললেন, আসলে প্রথম বাচ্চা তো, আমরা চাইছিলাম আমাদের কাছেই থাকুক। আপনার ভাই তো তরিকে এখনই চোখে হারায়। আপনি বলেছেন যেহেতু আমি অবশ্যই তরিকে পাঠাবো, কিন্তু আজ নয়, এখনই সন্ধ্যা নেমে গেছে। আপনাদের যেতে যেতে রাত হয়ে যাবে। কাল সকাল সকাল আহসান গিয়ে দিয়ে আসবে। একটু খেয়াল রাখবেন ওর, আর তাড়াতাড়ি পাঠিয়ে দিবেন। ওকে ছাড়া বাড়ি ফাঁকা ফাঁকা লাগে। মনোয়ারা মুচকি হেসে শোভার সঙ্গে গল্পে মেতে উঠলেন। হায়দারের মৃত্যুর পর এই বাড়িতে এই প্রথম তার আসা। হায়দার বেঁচে থাকাকালীন অনেকবার তার সঙ্গে এসেছিল সে। মানুষটা নেই আজ কতটা দিন হয়ে গেল। গুনগুন তরির কাছে চুপটি করে বসে পড়ল। মা ঝর্ণা খালামণিকে বলেছিল তোমার পেটে নাকি একটা বাবু আছে। কোথায় সে বাবুটা, আমাকে দেখাও। তরি গুনগুনের গাল টেনে দিয়ে বলল, এখন না, আরো অনেকগুলো দিন যাক, তারপর আমি বাবু আর তুমি একসঙ্গে পুতুল খেলবো, ঠিক আছে? গুনগুন মাথা দুলিয়ে বলল, বাবুটাকে রাতে আমাদের মাঝখানে রেখে ঘুমাবো। হ্যাঁ, আমাদের খাটটা উঁচু না, যদি পড়ে যায়। তরি সায় দিয়ে বলল, হ্যাঁ, ও খুব ছোট্ট এখনো। বাবু তোমার কথা সেদিন বলেছে জানো? গুনগুন বড় বড় চোখে চেয়ে বলল, কি বলেছে বাবু? ও খেলবে আমার সঙ্গে? তরি গুনগুনের গালে চুমু বসিয়ে বলল, হ্যাঁ, ও বলেছে গুনগুন খালামণি কোথায়, গুনগুন খালামণি কোথায়, পচা খালামণিটা কেন দেখতে আসে না আমায়? গুনগুন ঠোঁট ফুলিয়ে বলল, কোথায়? আমি তো এলাম আজকে। বাবুটাকে বলে দেবে আমি ওর সঙ্গে কাটতে নিয়েছি। ও পচা বলেছে আমাকে। তরি জবাবে বলল, বাবু তো তাহলে অনেক কাঁদবে। গুনগুন খালামণিকেও অনেক ভালোবাসে। গুনগুন খালামণি কাটিয়ে নিলে ও কার সঙ্গে পুতুল খেলবে? গুনগুন মুখ ভার করে কি যেন ভাবল, অতঃপর বলল, না থাক, বাবুর সঙ্গে কাটি শেষ। ওর সঙ্গে ভাব ভাব ভাব। হ্যাঁ, ওকে বলে দেবে ও যেন না কাঁদে, আমি ওর সঙ্গে পুতুল খেলবো। তরি হেসে গুনগুনের ফোলা গালে আবারও চুমু বসালো। রুমি এসে গুনগুনকে তার ঘরে নিয়ে সাজিয়ে দিল। এই বয়সেই সাজগোজের প্রতি কি দুর্বলতা। ও বাড়িতে থাকাকালীন তরির পিছু পিছু চিরুনি নিয়ে শুধু ঘুরত, সুন্দর করে চুল বেঁধে দেওয়ার জন্য। আজ সকালে তরির জন্য ঔষধপত্র ফলমূল কিনতে গিয়ে সৌম্যর সঙ্গে দেখা হয়েছিল। কথা প্রসঙ্গে আহসানই দিলশানের প্রসঙ্গে জানতে চেয়েছিল। সৌম্য নতমুখে দিলশানের ব্যাপারটা খুলে বলল। দিলশান সৌম্যর সঙ্গে নতুন একটা জীবন শুরু করতে রাজি নয়। বারবার করে সৌম্যকে বলেছে সৌম্য যেন বিয়ে করে নেয়, স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকে। সৌম্য যাওয়ার পথে আহসানকে দিলশানের নাম্বারটা দিয়ে বলেছে, সময় করে ওকে ফোন করে একটু বুঝিয়ে বলিস বন্ধু, দিলশান ছোট বাচ্চা নয়, একটু হলেও তোর কথা বুঝবে। কাজের ফাঁকে সৌম্যর দেওয়া নাম্বারটায় কল করলো আহসান। দুবার রিং হলো। তৃতীয়বারের বেলায় দিলশান কলটা ধরে বলল, হ্যালো, কে বলছেন? আহসান শান্ত গলায় বলল, আহসান, পলেশ শহর বিশ্ববিদ্যালয়ে তোমার ব্যাচমেট বলছে। দিলশান বিস্মিত হয়ে বলল, আরে আহসান, কেমন আছো আহসান? কত বছর পর তোমার সঙ্গে কথা। পুষ্পিতার কাছে শুনেছিলাম বিয়ে করেছো। তোমার ওয়াইফ কেমন আছে? আহসান তপ্ত শ্বাস ফেলে বলল, আমি আমার ওয়াইফ দুজনে ভালো আছে। তুমি কেমন আছো দিলশান? জীবনকাল কেমন চলছে? দিলশান মৃদু হেসে বলল, ছোটখাটো প্রাইভেট স্কুলের মাস্টারনির জীবন আর কেমনই হতে পারে। তোমার কেমন চলছে তাই বলো। আহসান হেলান দিয়ে বসে বলল, কিছুদিনের মধ্যেই প্রাইমারি স্কুলে জয়েনিং, বাবা হচ্ছে, দোয়া করো দিলশান। দিলশান আফসোসের সুরে বলল, তুমি কি সুন্দর নিজের জীবনটাকে সাজিয়ে নিয়েছো আহসান। বিয়ে করেছো, বাবা হচ্ছো। সৌম্য যদি একটু নিজের দিকটা দেখতো, ও কি পারতো না সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করতে? আহসান ঠোঁট ভিজিয়ে বলল, সেটাই তো করতে চাচ্ছি দিলশান। একবার ভেঙে গড়িয়ে ছাড়খাড় করে দিয়েছো মানুষটাকে। সবকিছু ভুলে তোমার সঙ্গে একটা নতুন কিছু সূচনা করতে চেয়েছিল, তুমি আগের বারের মতোই হেলায় হারিয়ে দিচ্ছ। তুমি খুব কঠিন দিলশান, একটা মানুষকে কয়বার ভাঙবে দিলশান? দিলশানের চোখে জল চলে এলো। ভেজা গলায় আহসানকে বলল, আমি ডিভোর্সি আহসান। একটা মিসক্যারেজ হয়েছিল,
নানা রকম মেইলি সমস্যায় এখনো ভুগছি। ইউটেরাস এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে ভবিষ্যতে মা হতে পারবো কিনা তাও জানি না। আমি কিভাবে সময়ের মতো একটা আনম্যারিড ছেলেকে নিজের সঙ্গে জড়াই? আহসান নির্বিঘ্নে বলল। তাই বলে এভাবেও খালি হাতে ফিরে দেবে? দিলশান কাঁপা কাঁপা গলায় বলল। আমার যে দেওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই আহসান, কি দেব সৌম্যকে আমি? আহসান প্রতি উত্তরে বলল। তোমার চেয়ে বড় পাওনা সৌম্যর কাছে আর কি হতে পারে দিলশান? দিলশান কান্না সামলে বলল। সৌম্যকে বুঝিয়ে সুঝিয়ে জলদি একটা বিয়ে দিয়ে দাও। সংসারের চাপে আমাকে ভুলে যাবে। আমি একটা ডিভোর্সি মেয়ে, সন্তান সুখও দিতে পারবো না। তাছাড়া সমাজ কি বলবে আহসান? সৌম্য আনমেরিড ছেলে, বিয়ে করলে ওর সব হবে। আমি তো ওকে ওর প্রাপ্য কিছুই দিতে পারবো না। আহসান নরম সুরে বলল। ঘুরেই ফিরে এসে এক কথা দিলশান, তুমি 2 দিন না খেয়ে থাকো, সমাজ কিছু বলবে না। কিন্তু খিদের তাড়না একটা রুটি চুরি করে দেখো, দেখবে তোমার বিচারে কত বীর পুরুষদের আগমন। সমাজের কথা ভুলে যাও দিলশান, নিজেকে নিয়ে ভাবো। নিজের জন্য স্বার্থপর হওয়াটা মন্দ কিছু নয়। তোমার জীবনে তো কম কিছু ঘটেনি। অতীতকে না ঘটে ভবিষ্যৎ নিয়ে একটু ভাবো। তোমার একটা ছোট্ট সংশয় হলো সময়ের সঙ্গে, একটু ভেবে দেখো না দিলশান, খুব মন্দ হবে কি এমনটা হলে? দিলশান চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। এমনই তো একটা স্বপ্ন ছিল তার, সৌম্যর সঙ্গে ছোট্ট একটা সংসারের। সেটা তো হলোই না। যাকে বিশ্বাস করে ঘর করেছিল সেটাও নিভৃতে ভেঙে গেল। মনোয়ারা গুনগুনকে নিয়ে সন্ধ্যার পরপরই আহসান আসার আগে চলে গেছেন। শোভা বারবার করে বলেছিল খেয়ে যেতে। গুনগুন ছোট মানুষ, আবার সঙ্গে কোনো পুরুষ মানুষ নেই বিধায় তাড়াতাড়ি চলে গেছেন। আহসান মনোয়ারা আসার কথা শুনে দ্রুতই বাড়ি ফিরল। তবুও তাদের দেখা পেল না। মনোয়ারা ততক্ষণে বেরিয়ে গেছেন। আহসান ঘরে ফিরলে এখন আর সঙ্গে সঙ্গেই তরির কাছে তাকে যেতে দেন না মধুবিবি। আহসান সন্ধ্যার পরপরই বাড়ি ফেরে। পাছে আহসানের পিছু ধরে খারাপ জিনিস না তরির কাছে যায় সেই ভয়ে। আহসানকে চুলোর কাছে নিয়ে হাত গরম করে সূরা কারাত পরিয়ে গায়ে ফু দিয়ে তারপর তরির কাছে পাঠান। আহসান প্রথম বিরক্ত হলেও এখন আর কিছু বলে না। রুমির পরে এত বছর পর বাড়িতে বাচ্চা আসছে, তাই সবার বাড়াবাড়িটা একটু বেশি। এখন রুমিকেও ডাক দিলে আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। মধুবিবির সঙ্গে বসে বসে রুমিও এখন কাঁথা সেলাই করে। আহসান ঘরে গিয়ে দেখল তরি বিছানায় শুয়ে আছে। আহসানকে দেখে দ্রুত উঠে বসে বলল। জানেন আজ গুনগুন এসেছিল। গুনগুন বলেছে আমাদের বাবুর সঙ্গে পুতুল খেলবে। আহসান তরির পাশে গিয়ে বসল। তরিকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল। তা খেলুক, আমার বোতল তো আমার তুলতুল। তরি আহসানের পাঞ্জাবির বোতাম ঘোরাতে ঘোরাতে লজ্জায় মুখ গুজল। আহসান কয়েক মিনিট নীরব থেকে বলল। বাবুর বয়স কতদিন হলো? কথা বলতে পারে সে? তরি মাথা তুলে বলল। 2 মাস 2 দিন। আমার সঙ্গে অনেক গল্প করে বাবু, কিন্তু আপনার সঙ্গে রাগ করেছে, তাই কথা বলবে না। আহসান তরির চুলে বিলি কাটতে কাটতে বলল। ভাবার বিষয়, আমাদের বাবুর একটা নাম রেখেছে জানো? তরি উৎসাহী হয়ে বলল। কি নাম? আহসান মুস্কি হেসে বলল। তুবা। নামে রাগ পিছু কিছু হবে তা এখনো ভাবিনি, ডাকনাম হবে তুবা। সুন্দর না? তরি আহসানের বুক থেকে সরে গিয়ে বলল। কিসের তুবা? এটা তো মেয়েদের নাম। আমার তো আপনার মতো একটা ছেলে বাবু চাই। আহসান তরিকে ফের বুকে টেনে নিয়ে বলল। আমাদের মেয়ে বাবুই হবে, তুলতুলের মতো অভিমানী কাতুনে একটা মেয়ে বাবু। তুমি আমার তুবার আম্মু। তরি ভ্রু কুচকে বসে রইল। এই লোক সবসময় বেশি বোঝে। বাবুটা তার সঙ্গে সারাদিন কথা বলে। সে বুঝি জানে না বাবু ছেলে নাকি মেয়ে। তরির তো একটা ছেলে বাবু চাই। আহসানের মতো ঠোঁট টিপে মুস্কি হাসা ছেলে বাবু। খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে আহসান বিছানায় তরিকে জড়িয়ে ধরে বলল। কালকে নাকি তোমার নানু বাড়ি যাচ্ছেন তোমার আম্মু, কয়দিন থাকবেন? তরি উৎফুল্ল হয়ে বলল। মা বলেছে কমপক্ষে 1 মাস যেন থাকি। অনেকদিন পর যাচ্ছি তো। আহসান মৃদু চিৎকার করে বলল। 1 মাস? তরি আহসানের আপত্তি আছে বুঝতে পেরে বলল। আচ্ছা 15 দিন থাকবো তাহলে। আহসান নিরাশ হয়ে ঠোঁট ফুলিয়ে বলল। 15 দিন? আমার তোমাকে আর বাবুকে ছাড়া ঘুম আসবে বলো তুলতুল? আমার দিকটা একটু বিবেচনা করা দরকার। 15 দিন অনেক বেশি দিন, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। তরি কয়েক লহমা ভেবে ভেবে বলল। আচ্ছা 1 সপ্তাহ থাকবো। আপনি কিন্তু আর রাগ করতে পারবেন না। বাবু বলেছে বাবু নানু বাড়ি ঘুরতে যায়। আমার কি দোষ বলুন?
আহসান আর আপত্তি করল না। কথা মতো তরিকে ঠিকই পরদিন সকালে বাড়িতে রেখে এলো আহসান। মনোয়ারা মেয়েকে দেখে ভেবেছিলেন কমপক্ষে 1 মাস তো কাছে রাখবেনই। আহসানের কাছে তরি থাকার মেয়াদ 1 সপ্তাহ শুনে মনটা খারাপ হয়ে গেল। কিন্তু কিসের 1 সপ্তাহ? দিনে 30 বার করে তরি মনোয়ারার ফোন থেকে আহসানকে কল করে। রাতে ঘুমোতে গিয়েও বাদ নেই। ফিসফিস করে মাঝরাত অবধি আহসানের সঙ্গে গল্প করে। শেষ অবধি না থাকতে পেরে 4 দিনের দিনই তরিকে বাড়ি নিয়ে গেল আহসান। মনোয়ারা এসব কৃতিকলাপ দেখে বেজায় হাসলেন। বিয়ের কথা শুনে যে মেয়ে সঙ্গে সঙ্গেই নাকচ করে দিয়েছিল, বিয়ের দিনও মুখ গোমরা করে বসেছিল, সে আজ বরকে ছাড়া 1 সপ্তাহ থাকতে পারছে না। কি ভয়ঙ্কর সুন্দর ব্যাপার স্যাপার! এ জীবনে মরে গিয়েও শান্তি এক জায়গায়। তরিকে তিনি ভুল কারো হাতে তুলে দেননি। সারা জীবন যেন এভাবেই সুখে থাকে মেয়েটা। সকালে আজ পুকুরে জাল ফেলা হয়েছে। ইয়া বড় বড় সাইজের মাছ উঠেছে। রুই মাছ, বোয়াল মাছ সহ আরও ছোট ছোট সাইজের কি মাছ যেন, সেগুলো নাম অবশ্য তরি জানে না। তরি আর রুমি পুকুরের সামনে গিয়ে দাঁড়ালো। সবুজ জালে ধরা মাছগুলো খুব লাফালাফি করছে। দুপুরে এখান থেকে কিছু মাছ রান্না করা হবে। মধুবী অবশ্য তরিকে বলেছেন, এই তুমি কিন্তু পুকুরে বোয়াল মাছ উঠলে সেটা খাইবা না। বাচ্চার মাথা বোয়াল মাছের ভস্কাইন না হইব। তরি তা শুনে মাথা দুলিয়ে সায় দিয়েছিল। সহসাই ইয়া বড় একটা রুই মাছ ধরা পড়ল জালে। মাছদাক জাল টেনে ধরে আহসানকে দেখাতে লাগলেন। তরিও পুকুরের আরও কয়েকটা সিঁড়ি নেমে মাছটা দেখল। কিন্তু তখনই ঘটল অঘটন। ভেজা সিঁড়িতে পা পিছলে নিচে পড়ে গেল। রুমি তরিকে কোনো রকম টেনে তুলল। মধুবিবি চিৎকার করে দৌড়ে এসে বললেন, হাই হাই, কি সর্বনাশ! তুমি এই পুকুরের সামনে আসছো কেন? ব্যথা পাইছো? পেটে ব্যথা করতেছে? তরি কিছু বলার আগেই আহসান ছুটে এলো। তরিকে ধরে বলল, একটু সাবধানে চলবে না? পেটে লাগেনি তো? তরি পেট ধরে বলল, আমি ঠিক আছি। মধুবিবি তরিকে আর পুকুর পাড়ের সামনে দাঁড়িয়ে থাকতে দিলেন না। তরিকে নিয়ে ভেতরে চলে গেলেন। শোভাও তরির পড়ে যাওয়ার কথা শুনে তরিকে খুব বকাঝকা করল। মাছ ঘরে তোলার পরপরই কাটাকুটির সময় কোথা থেকে যেন রঙ্গন এলো। হাতে তার বড়সড় একটা বাটি। রুমিকে সামনে পেয়ে বাটিটা রুমির হাতে তুলে দিয়ে বলল, আমার আম্মা পায়েস রান্না করেছে, আহসানের জন্য পাঠিয়েছে। আহসান বাড়িতে নেই। রুমি বাটিটা হাতে নিয়ে বিড়বিড় করে বলল, মাছ ঘরে তুলতে না তুলতেই মেছো ভূত হাজির, খান্নাস জিন কোথাকার। কিন্তু রঙ্গনের সামনে সরাসরি সেসব বলা যায়? শুধু ছোট্ট করে প্রশ্নের জবাব দিয়ে বলল, আছে, দাঁড়ান ডেকে দিচ্ছি। আহসান পায়েস দেখে খুশি হলো। নাহার বেগমের হাতের পায়েস তার খুব পছন্দ। ওই বেলায় আর রঙ্গনকে যেতে দিল না। পুকুরের মাছের সালুন দিয়ে ভাত খেয়ে 2 বন্ধু বেরিয়ে গেল। বাইকে করে রঙ্গনকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আহসানও কাজে চলে গেল। মধুবিবি তরিকে খেতে ডাকতে এসে ফের বললেন, রুই মাছ আর পোনা মাছটা খাইবা তুমি। বোয়াল মাছের বাটিতে হাত দিবা না। বাচ্চা হবার পর মন ভৈরা বোয়াল মাছ খাইও। তরি বিছানা থেকে উঠতেই পারল না। একেবারে মিনমিন স্বরে বলল, বুবু আমি পরে খাবো। মধুবিবি দরজার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, এইসব কথাবার্তা এখন বাদ দাও। পেটেরটার কথা ভাইবা হলেও সময় মতো খাওন লাগবো। খাবার খাইয়া ওষুধ খাইয়া একেবারে শুইও। তরি পেটে হাত দিয়ে হঠাৎ গঙ্গানি দিয়ে উঠল। পেটটা কেমন চাপ দিয়ে আছে, মনে হচ্ছে নাড়ি ভুড়ি ছিঁড়ে খুঁড়ে যাবে। মধুবিবি তরির গঙ্গানির আওয়াজ পেয়ে তরির মাথার কাছে এসে দাঁড়ালেন। ভয়ার্ত গলায় বললেন, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগতেছে? তরি পেট চেপে ধরে চিৎকার করে বলল, পেটে অনেক ব্যথা হচ্ছে, মনে হচ্ছে সবকিছু বের হয়ে আসবে। আল্লাহ বাঁচাও। মধুবিবি তরির পেটে হাত দিয়ে দেখলেন পেট চাপ ধরে কেমন শক্ত হয়ে আছে। মধুবিবি চিৎকার করে বললেন, আহসানের মা, তাড়াতাড়ি এদিকে আসো। মধুবিবির গলা শুনে শোভা তাড়াতাড়ি তরিদের ঘরে এলেন। তরির অবস্থা দেখে বললেন, কি হয়েছে আম্মা ওর? মধুবিবি তরির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আতঙ্কিত কণ্ঠে বললেন, পেটে ব্যথা, পেটও কেমন চাপ দিয়া শক্ত হইয়া আছে। পুকুর পাড়ে পড়া গেছিল, পেটে টান লাগছে মনে হয়। আল্লাহর নাম নেও আহসানের মা, বাচ্চাটা যেন কিছু না হয়। আল্লাহ আল্লাহ করো। শোভা কিছু না বুঝতে পেরে তরিকে বললেন, একটু উঠে দাঁড়াও তো মা, সোজা হয়ে উঠে দাঁড়াও।
তরি বিছানা থেকে উঠতেই শোভা আটকে উঠলেন। বিছানার চাদরটার রক্তে ভিজে গেছে। তরি দুপায়ের মধ্যখানে হতে চিকন রক্তের স্রোত বেয়ে চলছে। পরনের শাড়িটা পেছনের অংশ পুরো রক্তে ভিজে জবজব করছে। তরি রক্ত দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল। মধুবিবি তরির হাত পায়ে তেল মালিশ করতে লাগলেন। শোভা মাথায় পানি ঢালতে লাগলেন। তীব্র পেট কামড়ানোর অনুভূতি নিয়ে তরি চোখ খুলল। শরীরে তার এক রত্তি জোর নেই। আচমকা তরির খিঁচুনি উঠল। পেট চেপে ধরে মিহি গলায় সে বলল, আমি মরে গেলাম, আল্লাহ, পেটে খুব ব্যথা হচ্ছে। শোভা দৌড়ে গিয়ে আহসানকে কল দিল। আহসান তখন মাল নামাচ্ছিলেন। এক হাতে ফোনটা রিসিভ করতেই শোভা বলল, বাবা, জলদি বাড়ি আয়। তোরই যেন কেমন করছে, অনেক রক্ত বের হচ্ছে, তুই তাড়াতাড়ি আয়। আহসান সবকিছু ফেলে বাইক নিয়ে একটানে বাড়ি ফিরল। হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে দেখল তরি অবচেতন হয়ে বিছানায় পড়ে আছে। শারীরিক দুর্বলতায় জ্ঞান হারিয়েছে আবারও। মেঝেতে বিছানায় তরল রক্তে ছড়াছড়ি। আহসানের মাথাটা কেমন যেন খালি হয়ে গেল। কোনো রকমে তরিকে কোলে তুলে রিক্সা ডেকে হসপিটালে নিয়ে ছুটল তাকে। আহসানের সঙ্গে গেল শোভা। মধুবিবিও যেতে চেয়েছিলেন। রুমি বাড়িতে একা বলে রুমিকে ফেলে যেতে পারলেন না। রুমি ভয়ে আতঙ্কে মিইয়ে গেছে। এরকম পরিস্থিতি চোখের সামনে আগে কখনো দেখেনি সে। তরিকে কোলে তোলা অবস্থায় আহসানের হাত রক্তে ভিজে গেল। রক্তপাত এখনো বন্ধ হয়নি। কি হলো হঠাৎ? ইমার্জেন্সি গাইনি চিকিৎসকের কাছে তরিকে নিয়ে যাওয়া হলো। তরির তখনও জ্ঞান ফেরেনি। মহিলা চিকিৎসক তরির সবকিছু চেক আপ করে আহসানকে বললেন, আপনার স্ত্রীর বেবিটা মিসক্যারেজ হয়েছে। পেটে আঘাত পাওয়ায় এমনটা হয়েছে বলে ধারণা করছি। পেটের সবকিছু এখনো ক্লিয়ার হয়নি। অপারেশন যদিও লাগবে না, কিছু ঔষধ লিখে দিচ্ছি, সেগুলো 3 দিন খাওয়ালেই এর মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে বেরিয়ে যাবে। আহসান টলমলে চোখে সবটা শুনল। শোভাও নিরুত্তর। যেই সন্তানকে ছোঁয়ার জন্য সকলে মুখিয়েছিল, সে পৃথিবীতে আসার আগেই সকলকে ফাঁকি দিয়ে চলে গেল। আহসানের স্থির হয়ে দাঁড়াতে পারল না। এত সব মানসিক বিপর্যয় সহ্য করবার মতো ক্ষমতা তার নেই। চোখ ভর্তি পানি নিয়ে সে ঢলে পড়ল হঠাৎ। পুরুষ মানুষের এত নরম হলে চলে কি? তরির জ্ঞান ফিরল সন্ধ্যার দিকে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় এক ব্যাগ রক্ত দেওয়া হচ্ছে তাকে। আহসানের জ্ঞান হারানোর পরপরই মাজদাক হসপিটালে এলেন। রক্তের ডোনার তিনি জোগাড় করেছেন। আহসান কেবিনের সামনে বারবার পায়চারি করছেন। তরির জ্ঞান ফিরেছে না কেন এখনো? তখনই শোভা এসে আহসানকে বললেন, তোরির জ্ঞান ফিরেছে? আহসান যেন বুকে প্রাণ ফিরে পেল। তরির গালে এলো পাথারি চুমু খেয়ে বলল, শরীর কেমন লাগছে তোমার আম্মু? ভালো লাগছে একটু? পানি খাবে? মনের ভুলে সন্তানের নাম নিতেই আহসানের বুক খামচে ধরল। সন্তানটা যে পৃথিবীতে নেই, এই কথা কিভাবে মুখ ফুটে তরিকে বলবে সে? দুর্বলতায় তরির মুখ দিয়ে বলি ফুটছে না। নিম্ন সুরে শুধু কোনো রকমে সে বলল, বাবুটা ঠিক আছে তো বাবুর বাবা? আহসান সেই প্রশ্নের কোনো জবাব দিল না। তরি মাথা ঠেলে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। কোমরের হাড়গুলো যেন গুঁড়ো হয়ে আসছে। পেটেও কেমন চিনচিনে ব্যথা, তবে আগের থেকে একটু কম। তরির রক্তের ব্যাগ শেষ হলো রাত 8:30টায়। এই কতগুলো ঘন্টায় তরি সহস্রবার বাবুটার কথা জিজ্ঞেস করেছে। আহসান কিংবা শোভা চোখের পানি আড়াল করে সবটা এড়িয়ে গেছে। তরিকে নিয়ে বাড়ি ফিরতেই আহসান তরিকে ধরে ধরে ভেতরে নিয়ে গেল। মধুবিবি দরজার সামনে থেকেই বারবার জিজ্ঞেস করতে লাগলেন, বাচ্চাটা ঠিক আছে? সব কিছু ঠিকঠাক আছে তো? শোভা মাথা নিচু করে ভেজা চোখে তাকাতেই মধুবিবি সবটা বুঝে গেলেন। অতি শোকে ভুলভাল বকতে লাগলেন। তরির সামনে গিয়ে চিৎকার করে বললেন, শান্তি হইছে তোমার এবার? বাচ্চাটারে খাইয়া শান্তি হইছে? বারবার কইরা বলছি, এই কয়টা মাস লাফালাফি ফালাই ফালি কইরো না, শুনলা না? এখন যা মন চাই করো, বাচ্চাটারে তো খাইয়াই ফেললা। তরি এসব শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এসব কি শুনল সে? তুবা আর নেই, তুবা চলে গেছে। তরি খোঁড়াতে খোঁড়াতে ভেতরে গিয়ে দরজায় দৌড় দিল। চিৎকার করে মেঝেতে গড়াগড়ি করে কাঁদতে লাগলো। একটা সময় গিয়ে লক্ষ্য করল শারীরিক দুর্বলতায় কাদার মতো শক্তিও তার শরীরে নেই। আহসান ততক্ষণে দরজায় ধাক্কা দেওয়া শুরু করেছে। তরি কোনো রকমে উঠে বসল। বিছানার পাশ থেকে টুলটা নিয়ে তাতে উঠে দাঁড়ালো। আলমারি থেকে একটা ওড়না নিয়ে ফ্যানটা বন্ধ করে তাতে বাঁধল। এত কিছু সইবার মতো শক্তি তার নেই। এর চেয়ে মরে যাওয়াটা ঢের বেশি ভালো। টুলটায় দাঁড়িয়ে গলায় ফাঁস দেওয়ার ঠিক অন্তিম মুহূর্তে দরজা ভেঙে আহসান ঘরে ঢুকল। ভেতরের দৃশ্যপট দেখে কিছু বুঝতে আর বাকি নেই তার।
শোভা আর আহসান দৌড়ে গিয়ে তরিকে সেখান থেকে নামালো। নিচে নেমে দাঁড়াতেই তরি আবার জ্ঞান হারালো। আহসান কোনো রকমে বিছানাটা ঠিক করে তরিকে সেখানে শোয়ালো। বড্ড হাঁসফাঁস লাগছে, বুকের ভেতরটাই কেমন খা খা করছে। পেট অবশ হয়ে যাওয়ার মতো ব্যথায় তরির জ্ঞান ফিরল। শরীরে একরক্তি শক্তি অবশিষ্ট নেই, মাথাটা কেমন যেন ঘুরছে। তলপেটে চিনচিনে ব্যথায় তরি আবারও পাশ ফিরে শোয়ার চেষ্টা করলো। আহসান প্লেটে তরির জন্য ভাত নিয়ে ঘরে ঢুকলো। তরির মুখে খাবার পুড়ে দিতে চাইল। তরি মুখ সরিয়ে নিয়ে বলল, আমি খাবো না, নিয়ে যান এগুলো। আহসান তরির বারণগুলো শুনল না। জোর করে তরির মুখে খাবার দিতে চাইলে তরি চিৎকার করে বলল, বললাম তো খাবো না। আপনারা কেন আমার কথা শুনতে চান না কেউ? বাবুটা আমার কথা শুনলো না। কত আদর করে আগলে রেখেছিলাম আমি, অভিমান করে চলে গেল। সবাই আমায় ছেড়ে চলে যায়, সবাই চলে যায়। আমি কি করেছি আহসান? বাবা চলে গেল আমাকে ছেড়ে, বাবুও তার আম্মুকে বুঝলো না। কেউ কেউ কেন ভালোবাসে না আমায়? সবাই কেন দূরে সরিয়ে পালিয়ে যায়? আহসান কোনো জবাব দিল না। হাত দিয়ে ভেজা চোখটা মুছে নিল। তরি আহসানের বুকে মাথা রাখল। স্বামী স্ত্রী উভয়ের চোখে পানি। তরির চোখের পানিতে আহসানের যেন বুক ভেসে যাচ্ছে। তা কি জানে তরি। তরি কাঁদতে কাঁদতে বলল, বাবুটা যখন এলো আমি খুব কেঁদেছিলাম। কেন কেঁদেছিলাম তা আমি জানি না। ভয় হতো বাবুর কথা শুনে যদি আমার আদরের ভাগ কমে যায়। মনে মনে খুব রাগ হয়েছিল বাবুর উপর। বাবুটা পরে এলেও তো পারতো, কিন্তু পরে রাগটা যে কোথায় গায়েব হয়ে গেল। সারাদিন আমি মনে মনে বাবুর সঙ্গে গল্প করতাম, বাবুকে গান গেয়ে ঘুম পাড়াতাম। বাবু বোধহয় আমার সঙ্গে রাগ করে চলে গেছে। বাবু কেন চলে গেল? আমি তো ওকে খুব ভালোবাসতাম। বাবু কেন মাকে বুঝলো না? কেন অভিমান করলো বাবু? আহসান কোনো জবাব দিতে পারল না। আহসানের চোখের পানিতে বালিশটা কেমন ভিজে যাচ্ছে। আহসান বিড়বিড় করে শুধু বলল, বাবা আর আম্মু তোমাকে অনেক ভালোবাসে তোবা। তুমি কেন মিছে রাগ করে চলে গেলে বাবা?